এভরিওয়ান, আগের ক্লাসে আমি যে ভিডিও লিঙ্কটা পাঠিয়েছিলাম সেখানে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে এক্সপ্লেন করা ছিল। সেগুলো কি? ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এবং রিটার্ডেশন। এই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ধারণা যতক্ষণ আমাদের পরিষ্কার না হবে ততক্ষণ আমরা আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে লজ অফ মোশন অ্যান্ড ফোর্স, সেই চ্যাপ্টারের জিনিসগুলো আমরা বুঝতে অসুবিধা হবে বা বুঝতে পারবো না। তো আশা করি সকলে ভিডিওটা দেখেছো এবং ওই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজ অফ মোশন অ্যান্ড ফোর্স। প্রথমে আমরা লজ অফ মোশনগুলো দেখব, তারপর সেই ল থেকে আমরা ফোর্সকে কিভাবে বের করতে পারি সেই ফোর্স সম্পর্কে আলোচনা করব। ওকে, তোমরা জানো ক্লাস 9 বা ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছো যে কি, যে কোনো একটা পার্টিকেলের গতিকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই তাহলে আমাদের তিনটে লর সাহায্য নিতে হয়। সেই তিনটে ল কি? নিউটনস লজ অফ মোশন নামে পরিচিত। নিউটনস লজ অফ মোশন, তিনটে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল। তাহলে ক্লাসিক্যালি আমাদের যে কোনো পার্টিকেলের, অর্থাৎ ক্লাসিক্যাল পার্টিকেল বলতে আমরা কি বুঝি? ক্লাসিক্যাল মানে একটা লার্জ ডাইমেনশনের পার্টিকেল। আমরা কিন্তু ইলেকট্রন বা প্রোটন এই সমস্ত সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাটমিক ডাইমেনশনের যে সমস্ত পার্টিকেল, সেই সমস্ত পার্টিকেলের গতিকে কিন্তু আমরা নিউটনস ল দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। আমরা কোন ধরনের পার্টিকেলের গতিকে আমরা নিউটনস ল দিয়ে এক্সপ্লেন করতে পারি? যেগুলোর ডাইমেনশন লার্জ। আমরা চোখে যে সমস্ত পার্টিকেল দেখতে পাই সাধারণত, ধরো একটা বলকে তুমি উপর দিকে ছুড়লে সেই বলটা কিভাবে উপর দিকে গিয়ে কিভাবে ফিরে আসে সেই গতির কথা, বা একটা গাড়ির কথা যদি ভাবি, আমরা একটা গাড়ি রাস্তায় যখন চলাচল করে তার গতির কথা, এই সমস্ত লার্জ ডাইমেনশনের পার্টিকেলের ক্ষেত্রে আমরা কি নিউটনস ল এর সাহায্যে তার গতিকে ব্যাখ্যা করতে পারি। তো তোমরা জানো যে তিনটে নিউটনস ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল। What is the statement of first law? Every body continues to be in its state of rest or of uniform motion in a straight line unless the body is compelled to change its state by the net external force. মানে কি? Everybody continues to be in its state of rest or of uniform motion in a straight line unless the body is compelled to change its state by the net external force. মানে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করি, মানে একটা স্থির বস্তু আছে তাকে যদি বল প্রয়োগ না করি, বা একটা সচল বস্তু আছে তাকে যদি বল প্রয়োগ না করি, তাহলে সেই স্থির বস্তু স্থিরই থাকবে এবং সচল বস্তু চিরকাল সরলরেখা বরাবর, যেদিক বরাবর সে যাচ্ছিল সেই দিক বরাবর চলতে থাকবে সমবেগে। তাহলে এটা হচ্ছে কি নিউটনস ফার্স্ট ল। মানে কি, ধরো একটা এখানে বস্তু আছে, এই বস্তুটাকে যদি আমি বাইরে থেকে বল না দিই তাহলে এটা যদি স্থির থাকে তাহলে এ কী থাকবে? এই চিরকাল কী থাকবে? স্থির থাকবে। সেটাই বলেছে যে এভরিবডি কন্টিনিউজ টু বি ইন ইটস স্টেট অফ রেস্ট। ইন ইটস স্টেট অফ রেস্ট মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অর অফ ইউনিফর্ম মোশন, মানে একটা বস্তু যদি চলতে থাকে, এই বস্তুটা ধরো চলছিল, তাহলে একে যদি আমরা এদিক থেকে এদিক দিয়ে যদি বল দিয়ে না যদি বাধা দিই আমি বস্তুটাকে, তাহলে এ কী থাকবে? চিরকাল এই সরলরেখা বরাবর চলতেই থাকবে। এটাই হচ্ছে নিউটনস ফার্স্ট ল এর স্টেটমেন্ট। সেকেন্ড ল কী বলছে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। দেখো এখানে একটা নতুন ওয়ার্ড তোমরা পেয়েছো, মোমেন্টাম। দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড চেঞ্জ টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্টস। বাংলায় বলি একবার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগ সেই দিকে পরিবর্তন হয় যেদিকে বলটা কাজ করে। অর্থাৎ কি? তাহলে নতুন যে ওয়ার্ডটা পেয়েছি সেই ওয়ার্ডটার কথা আমি বলি, এরপরে আবার আসবো আমরা মোমেন্টাম কি। মোমেন্টাম এখন জেনে রাখো, কোনো বস্তুর মোমেন্টাম বলতে বোঝায় তার ভর এবং বেগের গুণফল। মানে এম ভরের যদি একটা বস্তু থাকে এবং সে যদি ভি বেগে চলতে থাকে তাহলে তার মোমেন্টাম কত হবে? এম ভি।
যেটাকে আমরা বাংলায় বলি ভরবেগ। এটাই হচ্ছে কি বস্তুর মোমেন্টাম। তাহলে সেকেন্ড ল কী বলছে? দেখো সেকেন্ড লয়ে শুধু পড়লে হবে না, সেকেন্ড লটা আমাকে বুঝতে হবে সেকেন্ড লটা কী বলতে চেয়েছে। তাহলে কি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে একটা বস্তু ধরো চলছিল, এখানে চলছিল, তার প্রথমে ভেলোসিটি কত ছিল? ভি ছিল, এবং তারপর একে ধরো আটকাবার চেষ্টা করলে, তুমি বস্তুটা এদিক দিয়ে চলছিল, তুমি একে বিপরীত দিকে বল প্রয়োগ করে কি আটকাবার চেষ্টা করলে, কারণ বল যতক্ষণ না দেবো বস্তুটা সেই ভি ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, এটা ফার্স্ট ল বলেছে। এখন আমি কি এফ বল দিয়ে এই বস্তুটাকে আমি আটকানোর চেষ্টা করছি। তাহলে কি, এই যে ভেলোসিটি ছিল, প্রথমে যা বেগ ছিল, এর বেগ কিছুটা কমে যাবে। এখানে আসার পর আমি ধরছি বস্তুটার বেগ হয়ে গেছে ইউ, বস্তুটার ভর কত ছিল? এম। তাহলে দেখো প্রথমে এর ভরবেগ কত ছিল? প্রথমে এর ভরবেগ ছিল এম ভি, ভর এবং বেগের গুণফল। এখন বস্তুর ভরের তো কোনো পরিবর্তন হয়নি, এখানে আসার পরও এর ভর তো এমই আছে, আর বেগ হয়েছে কত? ইউ। তাহলে এর ভরবেগ হয়ে গেছে কত? এম ইউ। তাহলে দেখো ভরবেগের একটা পরিবর্তন ঘটেছে, প্রথমে ছিল এম ভি, এখন হয়েছে কি এম ইউ। এখন দেখো যেহেতু আমি বিপরীত দিকে বল প্রয়োগ করেছি, তাহলে নিশ্চয়ই ভি ভেলোসিটির থেকে ইউ ভেলোসিটিটা কম, কারণ এফ বল প্রয়োগ করে আমি একে কি বাধা দেওয়ার চেষ্টা করেছি, তার ফলে এর ভেলোসিটি কমে গেছে। তাহলে ভরবেগের পরিবর্তন কতটা হলো? প্রথমে ভরবেগ ছিল এম ভি, তারপর ভরবেগ কত হয়েছে? এম ইউ। ভিটা যেহেতু বেশি, তাই প্রথমে নিশ্চয়ই ভরবেগের বেশি ছিল, তারপরে যে ভরবেগটা হয়েছে সেটা নিশ্চয়ই কম। তাহলে এর ভরবেগের পরিবর্তন কতটা হয়েছে? এর ভরবেগের পরিবর্তন হয়েছে এম ভি মাইনাস এম ইউ। এখন আমি এই যে বলটা এফ প্রয়োগ করেছিলাম, আমি ধরছি এটা টি সময় ধরে আমাকে বলটা প্রয়োগ করতে হয়েছে, তার ফলে এর ভেলোসিটি ভি থেকে কমে ইউএ হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত? পরিবর্তনের হার যখনই আমরা রেট বলবো, রেট কথাটার অর্থ হচ্ছে সময় দিয়ে ভাগ করা। তাহলে টি সময় ধরে আমি বল প্রয়োগ করেছিলাম, তাহলে এর ভরবেগের পরিবর্তন হয়েছে এম ভি বাই এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার পেলাম, এটা কার সঙ্গে সমানুপাতিক? প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। বলটা যত বেশি প্রয়োগ করব, ভরবেগ ততর পরিবর্তনও তার পরিবর্তনের হারও তত বেশি হবে। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং তারপরে স্টেটমেন্টটা কী ছিল? বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। দেখো এখানে যেহেতু বলটা এই দিকে প্রয়োগ করেছি, তাহলে ভরবেগের পরিবর্তনটা কোন দিকে হবে? এর ভেলোসিটিটা কমে গেছে। আমি যদি বলটা বিপরীত দিকে প্রয়োগ করতাম, এইদিকে যদি বলটা প্রয়োগ করতাম এফ বল, তাহলে কি হতো? এর ভরবেগ বেড়ে যেত, অর্থাৎ পরিবর্তনটা এইদিকে হতো। তাহলে কি, সেকেন্ড লটা আমি বুঝতে পারলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগটা বলটা যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও কি হয়? সেই দিকে হয়। আর থার্ড লটা কি আমাদের? থার্ড লটা কি? ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে ধরো তুমি এখানে একটা সলিড সারফেস আছে, সলিড সারফেসের ওপর তুমি একটা ঘুষি মারলে, তাহলে কি সলিড সারফেসটাও, তাহলে তুমি এই সলিড সারফেসের ওপর বল দিচ্ছ, এর ফলে কি সলিড সারফেসটাও তোমার ওপর কি দেবে? একটা বল দেবে। তাহলে এই যে তুমি এই সলিড সারফেসের ওপর ক্রিয়া করলে, এর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া সলিড সারফেসটা তোমার ওপর করবে। এটাই হচ্ছে কি থার্ড ল। এই থার্ড ল এর জন্যই আমরা কি করতে পারি? মাটিতে চলতে পারি। কারণ কি, যখনই আমরা পায়ের সাহায্যে মাটিতে একটা অ্যাকশন ফোর্স দিই, সঙ্গে সঙ্গে কি মাটিও আমাদের পায়ের ওপর একটা রিয়াকশন ফোর্স দেয়, সেই অ্যাকশন রিয়াকশনের জন্যই আমরা চলতে পারি। ওকে, তো এই ছিল আমাদের ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল। এবার আমরা দেখব ফার্স্ট ল থেকে আমরা কি কি জিনিস জানতে পারি। ফার্স্ট লয়ের যে স্টেটমেন্টটা ছিল, সেই স্টেটমেন্ট থেকে কি কি জিনিস আমরা জানতে পারি। দেখো ফার্স্ট ল স্টেটমেন্ট কি বলেছিল? কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সরল রেখা বরাবর চলতে থাকবে। এভরি বডি কন্টিনিউস টু বি ইন ইট স্টেট অফ রেস্ট অর অফ
uniform motion in a straight line unless the body is compelled to change its state by a net external force. তাহলে কি এখানে মেন যে জিনিসটা বলতে চেয়েছে সেটা কি, স্থির বস্তু স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সচল থাকবে। এই ধর্মটাকেই বলা হয় বস্তুর ইনারশিয়া। তাহলে ফার্স্ট ল থেকে আমরা কি জানতে পারি? ইনারশিয়া জানতে পারি। ইনারশিয়া অফ এ বডি কি সেটা জানতে পারি। আর সেকেন্ড আর একটা জিনিস জানতে পারি, এটা হচ্ছে ফার্স্ট আমরা জানতে পারি ইনারশিয়া অফ এ বডি, এবং সেকেন্ড কি জানতে পারি, দেখো আর একটা ওয়ার্ড আমাদের এসছে যে এই যে তার বস্তুর স্টেটটাকে যদি চেঞ্জ করতে চাই, মানে স্থির বস্তুকে যদি সচল করতে চাই এবং সচল বস্তুকে যদি স্থির করতে চাই, তাহলে আমার কি দরকার? একটা এক্সটার্নাল ফোর্স দরকার। তাহলে ডেফিনেশন অফ ফোর্স আমরা জানতে পারি ফার্স্ট ল থেকে। তাহলে ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। কি কি? ফার্স্ট হচ্ছে ইনারশিয়া অফ এ বডি, কোনো একটা অবজেক্টের ইনারশিয়া কি, এবং ফোর্সের ডেফিনেশন। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে ফার্স্ট ল থেকে কোন দুটো জিনিস আমরা জানতে পারি? ইনারশিয়া অফ এ বডি অ্যান্ড ডেফিনেশন অফ ফোর্স, এই দুটো জানতে পারি। বা কোশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে, দ্য ইনারশিয়া অফ এ বডি, উই ক্যান নো ইনারশিয়া অফ এ বডি ফ্রম হুইচ ল? তখন আমাকে কী বলতে হবে? নিউটনস ফার্স্ট ল। তাহলে এখন আমরা দেখি ইনারশিয়া অফ এ বডি কি। যে কোনো একটা অবজেক্টের ইনারশিয়া বলতে আমরা কি বুঝি? দেখো খুব ইন্টারেস্টিং জিনিস ইনারশিয়াটা। ইনারশিয়া কি? আমি কি বললাম? বস্তুকে যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে বস্তুর যে এই ধর্ম, স্থির বস্তু চিরকাল স্থির থাকা এবং সচল বস্তু চিরকাল সরলরেখা বরাবর চলতে থাকার যে ধর্ম, সেই ধর্মটাকেই বলা হয় কি? ইনারশিয়া। The inertia of a body is defined as the property of the body which enables it to continue in its state of rest or of uniform motion. তাহলে ইনারশিয়া হচ্ছে বস্তুর এমন ধর্ম যা বস্তুকে রেস্টে থাকতে সাহায্য করে বা ইউনিফর্ম মোশনে থাকতে সাহায্য করে। তাহলে বলো তো ইনারশিয়ার মেজার করব আমি কিভাবে? দুটো বস্তু আছে, এখানে একটা এম ভরের বস্তু আছে, একটা 2m ভরের বস্তু আছে। কোন বস্তুটার ইনারশিয়া বেশি হবে? ফার্স্ট বস্তুটার নাকি সেকেন্ড বস্তুটার? ফার্স্ট অবজেক্ট এবং সেকেন্ড অবজেক্ট এদের মধ্যে কার ইনারশিয়া বেশি হবে? অবশ্যই সেকেন্ড অবজেক্টটার। কারণ কি? এর মাস বেশি, 2m মাস, এর ডাবল মাস আছে। তাহলে একে যদি, এ ধরো স্থির আছে, একে যদি আমি গতিশীল করতে চাই তাহলে কি করতে হবে? যে বল লাগবে সেটা নিশ্চয়ই এম ভরের বস্তুটাকে গতিশীল করতে যা বল লাগবে তার থেকে বেশি, কারণ এ বেশি স্থির থাকতে চাইছে। তাহলে এর ইনারশিয়া কি? প্রথম বস্তুটার থেকে বেশি। তাহলে ইনারশিয়াকে কে মেজার করে? মাস অফ দ্য অবজেক্ট। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য মেজার অফ ইনারশিয়া? মেজার অফ ইনারশিয়া কি? কী দিয়ে আমরা ইনারশিয়াকে মেজার করি? বস্তুর ম্যাস দিয়ে। যার ম্যাস যত বেশি তার ইনারশিয়াও তত বেশি। ধরো একটা 5 কেজি বস্তু আছে, একটা 10 কেজি বস্তু আছে। 5 কেজির বস্তুটাকে স্থির অবস্থা থেকে চলতে, গতিশীল করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, 10 কেজি পরিমাণ বস্তুটাকে, 10 কেজি ওজনের যে বস্তু, ভরের যে বস্তুটা আছে, তাকে আমরা স্থির অবস্থা থেকে গতিশীল করতে গেলে তার থেকে অনেক ডবল বল প্রয়োগ করতে হবে। তাহলে কে বেশি স্থির থাকতে চাইছে? 10 কেজি বস্তুটা। তাহলে অবশ্যই 10 কেজি বস্তুটার ইনারশিয়া বেশি। তাহলে ম্যাসিভ অবজেক্টস হ্যাভ গ্রেটার ইনারশিয়া। এখন ইনারশিয়া দুই ধরনের হতে পারে। ইনারশিয়া দুই ধরনের হতে পারে। কি? ইনারশিয়া অফ রেস্ট অ্যান্ড ইনারশিয়া অফ মোশন। কেন দুই ধরনের? কারণ আমি কি বলেছি, ইনারশিয়া বস্তুর কি ধর্ম? যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, সেটাই হচ্ছে বস্তুর ইনারশিয়া। তাহলে স্থির বস্তু স্থির থাকার যে ধর্মটা সেটাকে আমরা বলি ইনারশিয়া অফ রেস্ট, এবং গতিশীল বস্তু সরলরেখা বরাবর যে গতিশীল থাকার ধর্মটা সেটাকে আমরা বলি ইনারশিয়া অফ মোশন। তাহলে ইনারশিয়া দুই ধরনের, ইনারশিয়া অফ রেস্ট এবং ইনারশিয়া অফ মোশন। দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে ইনারশিয়া অফ রেস্ট কাকে বলবো আমরা? ইনারশিয়া অফ রেস্ট ইজ দ্য টেন্ডেন্সি অফ এ স্টেশনারি বডি টু রিমেন অ্যাট রেস্ট ফর এভার। তাহলে স্থির বস্তু চিরকাল
স্থির থাকার যে ধর্ম সেটাকে আমরা বলবো কি ইনার্শিয়া অফ রেস্ট। দেখো প্র্যাকটিক্যালি তোমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই ইনার্শিয়া অফ রেস্ট বা ইনার্শিয়া অফ মোশন এটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। দেখো একটা তোমরা এখানে সিম্পল এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। কি প্রথমে একটা গ্লাস নেওয়া হয়েছে, সেই গ্লাসের ওপর কি রাখা হয়েছে, একটা পোস্ট কার্ড রাখা হয়েছে এবং এই পোস্ট কার্ডের ওপর একটা কয়েন রাখা হয়েছে। এখন তুমি যদি এক ধাক্কায় এই পোস্ট কার্ডটাকে এদিক দিয়ে ফোর্স দিয়ে পোস্ট কার্ডটাকে তুমি সরিয়ে দাও, তাহলে পোস্ট কার্ডটা দেখো সেকেন্ড পিকচারে যেমন দেখানো হয়েছে, পোস্ট কার্ডটা পড়ে গেছে কিন্তু কয়েনটা কী হবে, এই গ্লাসের মধ্যে পড়ে যাবে। এই পোস্ট কার্ডের সঙ্গে কিন্তু কয়েনটা চলে আসবে না। কারণ কি, কয়েনটা এখানে স্থির ছিল। কয়েনটা তাহলে যখন আমি পোস্ট কার্ডটাকে গতিশীল করলাম, কয়েনটা কিন্তু গতিশীল হলো না। কয়েনটা তার স্থির থাকার ধর্মের জন্য সে নিজের জায়গায় স্থির থাকতে চাইলো। তাহলে এখানে কিসের জন্য কয়েনটা গ্লাসের উপর, গ্লাসের ভিতরে পড়লো, পোস্ট কার্ডের সঙ্গে গেল না? কারণ কয়েনটা সে নিজের জায়গায় স্থির থাকতে চাইছিল, অর্থাৎ তার ইনার্শিয়া অফ রেস্টের জন্যে সে কিন্তু গ্লাসের মধ্যে পড়ে গেল কয়েনটা। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট। এছাড়াও আমরা আরও এক্সাম্পল দেখতে পাই। ধরো তুমি একটা কোনো একটা বাস বা ট্রেনের মধ্যে আছো। এখন বাস বা ট্রেনটা যখন হঠাৎ চলতে শুরু করে, তুমি বসে আছো বা দাঁড়িয়ে আছো, হঠাৎ চলতে শুরু করলো, তাহলে তখন কি হয়, আমরা পিছন দিকে হেলে যাই, তাই তো? তাহলে এই পিছন দিকে হেলে যাওয়ার পিছনেও কে দায়ী? ইনার্শিয়া অফ রেস্ট। ধরো তুমি দাঁড়িয়েছিলে এখানে, যখনই এটা হঠাৎ করে চলতে শুরু করলো বাসটা, তুমি বাসের মধ্যে দাঁড়িয়ে আছো, তুমি স্ট্রেট দাঁড়িয়ে আছো, এখন যখনই চলতে শুরু করলো তুমি কি পিছন দিকে হেলে গেলে। এটাও কিসের জন্য হয়? ইনার্শিয়া অফ রেস্টের জন্য। সেটা এখানে 3 নম্বর এক্সাম্পল বলা আছে। তিন নম্বর যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা কি, হোয়েন এ ভেহিকল সাডেনলি স্টার্টস মুভিং, এ প্যাসেঞ্জার স্ট্যান্ডিং অর সিটিং ইনসাইড দ্য বাস লিনস ব্যাকওয়ার্ড। কেন হয়? কারণ তুমি ধরো এইভাবে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার কি, আমি একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এটা তুমি, কোনো একজন দাঁড়িয়ে আছে এখানে, তাহলে কি, সে যখন বাসের ওপর দাঁড়িয়ে আছে তখন তার পা কিন্তু বাসের সঙ্গে ঠেকে থাকছে, কিন্তু উপরের যে পার্টটা সেটা কিন্তু ঠেকে থাকছে না। যখনই এই বাসটা চলতে শুরু করলো তখনই কী হবে, যেহেতু পা বাসের সঙ্গে ঠেকে আছে সুতরাং পাটা তাড়াতাড়ি গতিশীল হতে পারলো, কিন্তু ইনার্শিয়া অফ রেস্টের জন্যে বডির বাকি পার্টটা কি সেই একসঙ্গে গতিশীল হতে পারলো না। তাহলে সে সেই অবস্থায় যে থাকতে চাইলো, অথচ পাটা কি, পাটা তখন গতিশীল হয়ে গেছে। তাহলে তুমি তখন কেমন পজিশনে চলে আসবে? এরকম পজিশনে চলে আসবে, অর্থাৎ তুমি একটু বেঁকে যাবে, ব্যাকওয়ার্ড, পিছন দিকে হেলে পড়বে। তাহলে এটাও কিসের জন্য হয়? ইনার্শিয়া অফ রেস্টের জন্যে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ইনার্শিয়া অফ মোশন। ঠিক অপোজিটটা, ইনার্শিয়া অফ রেস্ট যেটা আমরা পড়লাম, ঠিক তার অপোজিট হচ্ছে কি ইনার্শিয়া অফ মোশন। যে ধর্মের জন্য গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় সেটাই হচ্ছে কি, সেই বস্তুর সেই ধর্মটাই হচ্ছে কি ইনার্শিয়া অফ মোশন। Inertia of motion is the tendency of a moving body to maintain its motion in a straight line at a constant velocity. তাহলে যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু সরলরেখা বরাবর সমবেগে চলতে চায় সেই ধর্মটাই হচ্ছে কি ইনার্শিয়া অফ মোশন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো ইনার্শিয়া অফ মোশনের এক্সাম্পল কিছু দেওয়া আছে। ফার্স্ট এক্সাম্পল কি, হোয়েন এ রানিং বাস সাডেনলি স্টপস, এ প্যাসেঞ্জার স্ট্যান্ডিং অর সিটিং ইনসাইড লিনস ফরওয়ার্ড। মানে ঠিক আগের এক্সাম্পলের উল্টোটা, যখন স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করে তখন কি হয়, প্যাসেঞ্জাররা পিছন দিকে হেলে পড়ে, কারণ কিসের জন্যে? ইনার্শিয়া অফ রেস্টের জন্যে। কিন্তু যখন গতিশীল বাস হঠাৎ করে থেমে যায়, ধরো ব্রেক করলো, তখন প্যাসেঞ্জার কী হয়, সামনের দিকে হেলে পড়ে। এটা কিসের জন্যে? ইনার্শিয়া অফ মোশনের জন্যে। কারণ কি, একইভাবে আগের মতোই আমাদের পাটা বাসের সঙ্গে
বাসের কন্ট্যাক্টে আছে, বাসের মেঝের, বাস বা ট্রেন তুমি যেখানেই থাকো, যে কোনো ভেহিকেলেই থাকো, পাটা কন্ট্যাক্টে আছে কিন্তু বডির বাকি পার্টটা কি কন্ট্যাক্টে নেই। সুতরাং যখনই বাসটা থেমে গেল তখনই পাটা কিন্তু তাড়াতাড়ি তোমার স্থির অবস্থায় আসতে পারলো, কিন্তু বডির যে বাকি পার্টটা সেটা অত তাড়াতাড়ি স্থির অবস্থায় আসতে পারলো না। সেই জন্য বডির বাকি পার্টটা গতি, ইনার্শিয়া অফ মোশনের জন্য কি হয়, সামনের দিকে হেলে পড়ে। তখন আমাদের পজিশনটা কেমন হয়ে যায়, এরকম, একটু বেশি হয়ে গেল সামনের দিকে। যাই হোক, আমরা কি হই, সামনের দিকে ঝুঁকে পড়ি। বা এটা আরও একটা এক্সাম্পল তুমি দেখতে পারো, আমরা যখন রান করি, রান করে হঠাৎ করে যখন থামতে যাই, তখন যেই জায়গাটায় আমরা থামতে চাই সেই জায়গাটায় থামতে পারি না। আমাদের গতিশীলতার জন্য আমরা আরও একটু এগিয়ে যাই। এটাও কিসের জন্য হয়, ইনার্শিয়া অফ মোশনের জন্য। ধরো এই জায়গাটায় আমাকে স্টপ করতে বলা হলো, রানার যখন ছুটে আসছে ঠিক এই জায়গাটায় না থেমে তার গতি দেখবে ধীরে 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 কমলো, সে আরও কিছুটা এগিয়ে গেল। এটাও কিসের জন্য হয়, ইনার্শিয়া অফ মোশনের জন্য। আমরা যখন সাইকেল চালাই তখনও দেখবে যে সাইকেলের আমরা যদি প্যাডেল করা থামিয়ে দিই, তা সত্ত্বেও কি সাইকেল কিছু দূর গিয়ে তারপর থামে। এটাও কিসের জন্য হয়, ইনার্শিয়া অফ মোশনের জন্য। তাহলে এগুলো হলো কি ইনার্শিয়া অফ মোশনের এক্সাম্পল। তাহলে ফার্স্ট ল থেকে দুটো জিনিস জেনেছিলাম, একটা কি ইনার্শিয়া, সেইটা সম্পর্কে আমরা আলোচনা করলাম এতক্ষণ। ইনার্শিয়া, ইনার্শিয়া দুই ধরনের ইনার্শিয়া সম্পর্কে আলোচনা করলাম, কি ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ রেস্ট, অ্যান্ড 2 নম্বর কি দেখলাম, ইনার্শিয়া অফ মোশন। এই দুই ধরনের ইনার্শিয়া নিয়ে আমরা আলোচনা করেছি এখানে। সেকেন্ড আমরা যে জিনিসটা জানতে পেরেছিলাম ফার্স্ট ল থেকে, সেটা হচ্ছে কি ডেফিনেশন অফ ফোর্স। ফোর্স কি, ফোর্সের সংজ্ঞা জানতে পেরেছিলাম। দেখো ফার্স্ট লটা বুঝলেই আমরা দুটো জিনিস বুঝতে পারি। ফার্স্ট লয়ের স্টেটমেন্টটাই সমস্ত কিছু এখানে ইনক্লুড করে আছে। ফার্স্ট লয়ের স্টেটমেন্ট কী ছিল, কোনো বস্তুকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে বাইরে থেকে কি প্রয়োগ করতে হচ্ছে, বল প্রয়োগ করলে আমরা কি করতে পারি, একটা সচল বস্তুকে থামাতে পারি এবং একটা স্থির বস্তুকে সচল করতে পারি। তাহলে দেখো এখান থেকে আমাদের সংজ্ঞাটা চলে এলো, কি ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল ইনফ্লুয়েন্স হুইচ চেঞ্জেস or tends to change the state of rest or of uniform motion of a body। তাহলে কি বল হলো একটা বাহ্যিক ইনফ্লুয়েন্স যা কি করে, স্থির বস্তুকে সচল এবং সচল বস্তুকে স্থির করতে সাহায্য করে, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন করতে সাহায্য করে। বোঝা গেছে? তাহলে দেখো ফার্স্ট ল থেকেই আমরা দুটো জিনিস পেলাম, হুইচ ইজ ফোর্স, তার ডেফিনেশনটা পেলাম, আর কি না হুইচ ইজ ইনার্শিয়া, সেটা আমরা জানতে পারলাম। ইনার্শিয়া, বস্তুর ইনার্শিয়া কী এবং ফোর্স কী, সেই দুটো জিনিস সম্পর্কে আমরা জানতে পারলাম ফার্স্ট ল থেকে। কিন্তু দেখো ফার্স্ট লয়ের কোথাও বলা নেই যে ফোর্সকে আমরা কিভাবে মাপব, হাউ উই ক্যান মেজার ফোর্স। ফোর্সের কোনো ফর্মুলা কিন্তু আমরা ফার্স্ট ল থেকে পাই না। ফোর্সের ফর্মুলা পেতে গেলে আমাকে জানতে হবে সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড লতে ফোর্সের যে ফর্মুলা সেটা আমরা সেকেন্ড ল থেকে ডিরাইভ করতে পারি। সেকেন্ড লটা কি বলেছিল, আমরা আবার সেকেন্ড লতে ফিরে যাই। দেখো ফার্স্ট ল আমরা কমপ্লিট করেছি, কী কী জানতে পারি সেগুলো জেনেছি। এবার আমরা আসি সেকেন্ড ল। তাহলে ফার্স্ট ল থেকে জানতে পারলাম না কি, ফার্স্ট ল থেকে আমরা জানতে পারিনি কি, হাউ টু মেজার ফোর্স বা ফর্মুলা অফ ফোর্স, সেটা আমরা ফার্স্ট ল থেকে জানতে পারি না। হাউ টু মেজার ফোর্স, হাউ টু মেজার
ফোর্স। ফার্স্ট ল এর কোথাও বলা নেই আমরা বলটাকে কিভাবে পরিমাপ করব। একটা 5 কেজির বস্তু আছে, সেটাকে ধরো 5 কিলোমিটার 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সেটাকে থামাতে গেলে আমার কত পরিমাণ বল লাগবে সেটা কিন্তু ফার্স্ট ল বলেনি। ফার্স্ট ল শুধু বলেছে তাকে থামাতে গেলে, তাকে স্থির অবস্থায় আনতে গেলে আমাকে বল প্রয়োগ করতে হবে, সে যেদিকে গতিশীল তার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে হবে, এক্সটার্নাল ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু কী পরিমাণ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা ফার্স্ট ল থেকে জানতে পারি না, সেটা আমরা জানতে পারি সেকেন্ড ল থেকে। So now we'll derive the formula of force from second law. Second lawটা কি বলেছে? The rate of change of momentum of a body is directly proportional to the applied force. তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট মানে আমি কি বলেছি, যখনই তোমরা পাবে রেট কথাটার অর্থ হচ্ছে টাইম দিয়ে ভাগ করব কোনো একটাকে। রেট অফ চেঞ্জ অফ কার বলেছে? মোমেন্টামের। তাহলে মোমেন্টামের চেঞ্জকে আমরা কাকে কী দিয়ে ভাগ করব এখানে? টাইম দিয়ে। বোঝা গেছে রেট অফ চেঞ্জ কথাটার অর্থ কী? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ফোর্সের সঙ্গে কে প্রপোর্শনাল? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা। এবং মোমেন্টামের পরিবর্তনটা, এটা তো পরের স্টেটমেন্টে বলা হয়েছে যে মোমেন্টামের পরিবর্তনটা কোন দিকে হবে সেটা বলা আছে, কিন্তু দেখো শুধু এইটুকু পোর্শনে আমাকে বলে দেওয়া আছে যে ফোর্সটা কী পরিমাণ হবে। ফোর্সটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? মোমেন্টামের যে পরিবর্তনের হার তার সঙ্গে প্রপোর্শনাল হবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। মোমেন্টাম কথার বাংলা অর্থ হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে কে প্রপোর্শনাল? ফোর্স। ফোর্স যত বেশি হবে ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে, তাই তো? তাহলে সেকেন্ড লটাকে আমরা সিম্পলি কিভাবে লিখতে পারি? এটা স্টেটমেন্টটা লেখা আছে এখানে, এই স্টেটমেন্টটাকে আমরা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে পারি? ফোর্স is directly proportional to rate of change of momentum. মোমেন্টাম আমাদের যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কার সঙ্গে প্রপোর্শনাল? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এখান থেকেই দেখো আমরা ফোর্সটাকে মেজার করতে পারি। তাহলে চলো এবার ফর্মুলা কিভাবে ডিরাইভ করব সেটাতে আসি। এই মোমেন্টাম কী জিনিস সেটা আমি আগেও বলেছি, আর একবার বলে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ মোমেন্টাম। মোমেন্টাম অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ মাস অফ এ বডি অ্যান্ড ইটস ভেলোসিটি। তার মানে কোনো একটা বডির মাস এবং সে যে বেগে যাচ্ছে তার সেই বেগ দিয়ে গুণ করলে আমরা কি পাবো? মোমেন্টাম পাবো। ওকে, মোমেন্টাম মানে কিছুই নেই, ভর এবং বেগের গুণফল, সেটাই হচ্ছে কি মোমেন্টাম বা ভরবেগ। মোমেন্টাম কি দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো, এম ভি আছে। মোমেন্টামকে আমরা কি সাইন দিয়ে লিখব? পি দিয়ে। তাহলে পি ইজ ইকুয়াল টু কি? এম ভি। মোমেন্টাম যখনই বলবো তাকে আমরা কি সাইন দিয়ে ডিনোট করব? পি সাইন দিয়ে। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এম ভি ম্যাস ইন্টু ভেলোসিটি। এখানে দেখো যে ভরটা আছে, স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। ভর কি? ভর হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু বেগ কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? যার মান এবং দিক আছে। তাহলে ভেলোসিটির একটা মান আছে এবং দিক আছে, তাহলে ভেলোসিটির কী হচ্ছে? একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটি যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং আমাদের ভরবেগও কী হবে? ভেক্টর কোয়ান্টিটি। আর যে কোয়ান্টিটিগুলো ভেক্টর হয় তাদের মাথায় আমরা ভেক্টর সাইন দিয়ে লিখি। তাহলে আমরা রিলেশনটা কী লিখব? পি মাথায় এই সাইনটা, অ্যারো সাইনটা হচ্ছে ভেক্টর সাইন। তাহলে পি ইজ ইকুয়াল টু কি? এম ভি। ভি হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভরবেগ এর ফর্মুলা। ভরবেগ পি ইজ ইকুয়াল টু কি? এম ভি। ওকে,
এখন দেখো তাহলে ভরবেগের, আমরা যখন ভরবেগ পড়লাম তখন এর ইউনিট এবং ডাইমেনশনটাও আলোচনা করে দিই এখানে। ইউনিট কী হবে ভরবেগ, শুধুমাত্র আমরা যদি মানটার কথা ভাবি, ডিরেকশনের কথা না ভাবি, তাহলে কি পি ইজ ইকুয়াল টু এম ভি, তাহলে ভর ইন্টু বেগ। তাহলে এর যদি আমরা ইউনিট বের করতে চাই তাহলে ইউনিট কী হবে, প্রথমে আমরা এসআই ইউনিট বের করি। দেখো এসআই ইউনিট কী হবে, ভরের এসআই ইউনিট কি কেজি, এবং ভি অর্থাৎ ভেলোসিটির এসআই ইউনিট কি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের এসআই ইউনিট কী হয়ে গেল কেজি মিটার পার সেকেন্ড। একইভাবে সিজিএস ইউনিট কী হবে, কেজির জায়গায় হয়ে যাবে কি গ্রাম, মিটারের জায়গায় কী হয়ে যাবে সেন্টিমিটার, সেকেন্ড তো সেকেন্ডই থাকে সিজিএসে, তাহলে সিজিএস ইউনিট হচ্ছে কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এর ডাইমেনশন কী হবে, ভরবেগের ডাইমেনশন কী হবে, দেখো আবার রিলেশনটা লিখি, পি ইজ ইকুয়াল টু কি এম ভি। তাহলে পি এর ডাইমেনশন কার সঙ্গে সমান হবে, এম এর ডাইমেনশন ইন্টু ভি এর ডাইমেনশন। এম অর্থাৎ কি ভর, ম্যাসের ডাইমেনশন কী হয় এম, আর ভি অর্থাৎ ভেলোসিটির ডাইমেনশন কী হয় এল টি টু দি পাওয়ার -1। তাহলে ভরবেগের ডাইমেনশন কী হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে ভরবেগ সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমাদের আসতে হবে মেজারমেন্ট অফ ফোর্স, আমরা কিভাবে ফোর্সকে মেজার করি। দেখো তোমরা আগেই পড়েছো এফ ইজ ইকুয়াল টু এম এ, ফর্মুলাটা পড়েছো, আশা করি মনে আছে। যদি মনে না থাকে আমি এখানে একটা ট্রিক বলে দিই, দেখো যার মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবে তোমরা, মজাদার ট্রিক। দেখো এফ অর্থাৎ কি ফাদার, এম এ কথাটার অর্থ কি মাদার, মনে রাখার জন্য বলছি, অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি এফ ইজ ইকুয়াল টু ফোর্স, এফ ইজ ইকুয়াল টু তুমি কীভাবে মনে রাখতে পারো ফাদার, এম এ ইজ ইকুয়াল টু কি মাদার, অর্থাৎ কি ফাদার ইজ ইকুয়াল টু মাদার, আমাদের কাছে বাবা মা দুজনেই সমান। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, ফাদার ইজ ইকুয়াল টু মাদার ফর্মুলা, এইটার আমরা প্রুফ করব। এবার আমাদের ফোর্স মেজার করতে গেলে এই ফর্মুলাটা প্রুফ করতে হবে, আমরা আগেই জানি বলে ফর্মুলাটা লিখে দিলাম। তাহলে মেজারমেন্ট অফ ফোর্স কীভাবে করব সেটা আমরা এবার আসি। দেখো এখানে বলা আছে যে নিউটনস ফার্স্ট ল গিভস দ্য ডেফিনেশন অফ ফোর্স, শুধুমাত্র আমি যেটা আগে বললাম ডেফিনেশন দিয়েছে, কিন্তু সেকেন্ড ল গিভস কি দ্য মেজারমেন্ট অফ ফোর্স। তাহলে এখানেও তোমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ফ্রম হুইচ ল উই ক্যান মেজার ফোর্স, নিউটন সেকেন্ড ল। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি কি একটা বস্তু আছে যার ভর হচ্ছে কি এম, একটা বস্তুর ভর হচ্ছে কি এম, সে কি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, প্রথমে তার ভেলোসিটি কত ছিল ভি, এবং এটার ওপর প্রথমে যে ভেলোসিটিটা এখানে ইউ ধরা আছে, তাহলে প্রথমে তার ভেলোসিটি কত ছিল ইউ। এবার কি করলাম, এই বস্তুটার ওপর প্রথমে একটা এম ভরের বস্তু, সে ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার উপর আমি কি যেদিকে বস্তুটা মুভ করছিল সেই দিকে আমি এফ বল প্রয়োগ করলাম, তাহলে কি এর বেগ আরও বেড়ে যাবে। তাহলে টি সময় পর এর বেগ হয়ে গেল কত ভি, আমি ধরছি টি সময় পর এর বেগ হয়ে গেছে কত ভি। ওকে, দেখো এম ভরের একটা বস্তু ইউ বেগে চলছিল, তাকে আমরা যেদিকে চলছিল সেই দিকে এফ বল প্রয়োগ করাই কি হলো টি সময় পর এর বেগ হয়ে গেল কত ভি, ইউ থেকে বেড়ে ভি হয়ে গেছে। তাহলে দেখো বেগ বেড়েছে, বেগ বাড়ার অর্থ কি বস্তুটার কিছুটা অ্যাক্সিলারেশন হয়েছে, তাই তো আমরা আগের দিন পড়েছি অ্যাক্সিলারেশন মানে কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটি বেড়েছে অর্থাৎ কি এর অ্যাক্সিলারেশন হয়েছে। তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি কতটা পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ, এবং কত সময়ে হয়েছে টি সময়ে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, সেটাই করা আছে এখানে। অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি।
টি, দেখো দুটোই ভেক্টর লেখা আছে এখানে, কারণ কি ভেলোসিটিও একটা ভেক্টর কোয়ান্টিটি, ভি ইউ দুটোই ভেলোসিটি, এরা দুটোই ভেক্টর কোয়ান্টিটি, এবং অ্যাক্সিলারেশন হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য মাথায় ভেক্টর সাইন দেওয়া আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি বস্তুর অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনটা বের করলাম, এ ইজ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি। এখন এর ইনিশিয়াল মোমেন্টামটা কত, এম ইউ। প্রথমে যখন এর ভেলোসিটি ইউ ছিল, মাস কত ছিল ইউ, তাহলে ভর ইন্টু বেগ অর্থাৎ মোমেন্টাম কত এম ইউ। টি সময় পর এর ফাইনাল মোমেন্টাম কত হয়েছে এম ভি, কারণ যখন ভেলোসিটি ভি হয়ে গেছে তখন মোমেন্টাম কত হবে এম ভি। চেঞ্জ ইন মোমেন্টাম কত হয়েছে, তাহলে বেড়ে হয়েছে এম ভি, ছিল কত এম ইউ, তাহলে চেঞ্জ কত হয়েছে এম ভি মাইনাস এম ইউ, সেটাই করা আছে এম ভি মাইনাস এম ইউ। দেখো এখানেও ভেক্টর সাইন দিয়ে করা আছে, তাহলে এমটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী আসবে, এম যদি কমন নিই তাহলে ভি মাইনাস ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে কি চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টামের কতটা পরিবর্তন হয়েছে সেটা বের করলাম। এখন আমাকে কি বের করতে হবে, সেকেন্ড ল কী বলেছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু ফোর্স। তাহলে রেট অফ চেঞ্জটা বের করতে হবে, তাহলে রেট বের করার অর্থ কি টাইম দিয়ে ভাগ করা, তাহলে কত সময়ে এর মোমেন্টামের চেঞ্জ হয়েছে টি সময়ে। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা করার জন্যে দেখো টাইম টি দিয়ে ভাগ করা হয়েছে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কী হয়েছে, এই যে চেঞ্জ ইন মোমেন্টাম যেটা ছিল সেটাকে কি দিয়ে ভাগ করেছে, টাইম টি দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা কত হয়েছে দেখো এম, চেঞ্জ ইন মোমেন্টাম কত ছিল এম ইন্টু ভি মাইনাস ইউ, সেটাকে কি দিয়ে ভাগ করেছে টাইম দিয়ে। আবার দেখো একটু আগেই বের করলাম কি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এই যে ভি মাইনাস ইউ বাই টি আছে এর জায়গায় আমরা কি বসাতে পারি এ, তাহলে এটা হয়ে গেল কি এম, এখানে এমটা পড়েছিল এমটা চলে এলো এখানে, এম ইন্টু এই বাকি পার্টটার অর্থ কি এ, অ্যাক্সিলারেশন ভি মাইনাস ইউ বাই টি মানে কি অ্যাক্সিলারেশন এ, তাহলে এম এ। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেটা কত পেলাম এম এ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা পেলাম এম এ। এখন এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটাই কার সঙ্গে প্রপোর্শনাল, ফোর্সের সাথে। তাহলে আমরা কি লিখতে পারি, ফোর্স এফ, ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। তাহলে প্রপোর্শনাল সাইন তুলে যখন আমরা ইকুয়াল দিয়ে লিখব তখন কি হয়ে যাবে, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এ, যেখানে কেটা কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, বোঝা গেছে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এ। এখন এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালুটা ধরা হয় 1, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কী পাবো এম এ, অর্থাৎ ফাদার ইজ ইকুয়াল টু মাদার। অ্যাকচুয়ালি কি ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন, আমরা ছোটো থেকে পড়ে আসছি এই ফর্মুলাটা, এফ ইজ ইকুয়াল টু ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে দেখো আমরা ফোর্সের মেজারমেন্টটা করতে পারি, বস্তুর ভর এবং বস্তুর ত্বরণ এ যদি আমরা জানতে পারি তাহলে ফোর্স কতটা সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে মেজারমেন্ট অফ ফোর্স আমরা কোথা থেকে পেলাম, সেকেন্ড ল থেকে। চলো আরও একবার আমি এটাকে রিক্যাপ করে দিই, কী করেছিলাম। প্রথমে একটা বস্তু ছিল, এ অবজেক্ট ইজ মুভিং উইথ ভেলোসিটি ইউ and we are applying a force F in the direction of its velocity, and after t time its velocity becomes v. Initial velocity was u and final velocity is v. The change in velocity is v minus u, and acceleration a is equal to change in velocity by time. So acceleration a is equal to v minus u divided by t is the time, after t second its velocity becomes v from u, so time is the t, so acceleration a is equal to v minus u by t. We can name it as equation 1. Now what is the initial momentum? Initial momentum is mu
because momentum is equal to mass into velocity. What is final momentum? Final momentum is mv. What is change in momentum? Change in momentum is mv minus mu, because mv is greater than mu. So this is the change in momentum, and we have to find the rate of change in momentum. The rate means we have to divide the change in momentum by times t. So this is the rate of change of momentum. We can take m out of this equation, so m into v minus u by t. Again we know v minus u by t is equal to a, so this is ma. So rate of change of momentum, we got rate of change in momentum is equal to ma. Now from second law we know force F is proportional to rate in change in momentum. So rate in change in momentum is ma, so F is proportional to ma, and if we write it by equal sign, so F will become equal to k into ma, where k is a constant. The value of this constant k is 1, so F is becomes ma, and this is the equation of force. This is the relation of force with acceleration. তাহলে আমরা পেয়ে গেছি ফোর্সের ফর্মুলা F ইজ ইকুয়াল টু ma. এটা তোমাদের পরীক্ষাতে ডিরাইভ করতে দিতে পারে। দেখো এটা আমরা অন্য একটা মেথডেও বের করতে পারি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মেথড। অল্টারনেটিভ মেথড এখানে যেটা দেয়া আছে, তোমাদের ম্যাথে ডিফারেন্সিয়েশন হয়নি বলে আমরা নর্মাল মেথডটা করলাম। আমি বলে রাখছি তবুও, ডিফারেন্সিয়েশন মেথডে আমরা কিভাবে করতে পারি, ডিরেক্টলি যে রিলেশনটা আমরা পেয়েছিলাম সেকেন্ড ল থেকে, সেকেন্ড ল কী বলেছে, এফ ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। আমরা ডিফারেন্সিয়েশনকে কী দিয়ে লিখি, ডিডিটি। ডিডিটি এর কথা হচ্ছে কি, অর্থ কি, আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব কাকে, পিকে, মোমেন্টামকে। কারণ রেট বের করতে চাইছি, তাহলে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু ডি ডিটি অফ পি। এফ ইজ প্রপোর্শনাল টু ডিপি ডিটি। তাহলে প্রপোর্শনাল সাইন যদি তুলি আমরা কী পাবো, একটা কনস্ট্যান্ট পাবো। তাহলে কনস্ট্যান্টটা কী আসছে, আমরা কনস্ট্যান্টটা হচ্ছে কে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিপি ডিটি। তাহলে কে ইন্টু ডিপি ডিটি, দেখো এফ ইজ ইকুয়াল টু কী পেলাম, তাহলে এখান থেকে আমরা লিখছি এফ ইজ ইকুয়াল টু কী পেয়েছি, কে ইন্টু ডিপি ডিটি আছে, তাহলে ডিডিটি অফ পি। পি মানে আমরা কি জানি, এমভি। মোমেন্টাম, মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এমভি, একটু আগেই পড়লাম। তাহলে মোমেন্টাম পি এর জায়গায় আমরা কি বসিয়েছি, এমভি। দেখো এখানে কার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে ভেলোসিটি ভি এর, তাই তো, ভিটার পরিবর্তন হচ্ছে, কিন্তু এম বস্তুর ভরের তো পরিবর্তন হচ্ছে না। তাহলে যখনই আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার সময় কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিতে পারি। তাহলে এম হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে কে ইন্টু এমটা বাইরে বেরিয়ে গেল এবং কে পড়ে থাকলো ডিভি ডিটি। এখন দেখো ডিভি অর্থাৎ কি, ডিভিটা বোঝাচ্ছে ভেলোসিটির চেঞ্জকে, এবং ডিটিটা বোঝাচ্ছে কি, কোন সময় ধরে ভেলোসিটির চেঞ্জ হয়েছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বোঝাচ্ছে ডিভিডিটিটা। তাহলে ডিভিডিটিকে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, অর্থাৎ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এখানে ডিভি কি বললাম, চেঞ্জ ইন ভেলোসিটি, ডিটি হচ্ছে টাইম, কোন সময় ধরে ভেলোসিটি চেঞ্জ হয়েছে। তাহলে ডিভিডিটি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, অ্যাক্সিলারেশন এ। তাহলে ইকুয়েশনটা কী পাবো, ইজ ইকুয়াল টু কে এম এ। তাহলে দেখো এফ যে ইকুয়েশনটা আমরা বের করলাম, এফ ইজ ইকুয়াল টু কী পেলাম, কে ইন্টু এম এ। এখন প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যে কেটা আছে তার ভ্যালু যদি 1 হয় তাহলে কী পাবো, এফ ইজ ইকুয়াল টু এম এ। ওকে,
So this is the formula which you have to memorize, because you have to solve problem by this formula. তাহলে ফোর্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা জানলাম। এখন আমাকে কি জানতে হবে? ফোর্সের ইউনিট এবং ডাইমেনশন। সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের ফোর্সের ইউনিট এবং ডাইমেনশন এই দুটো তোমরা বের করবে। ইউনিট অ্যান্ড, আমি আগেও দিয়েছিলাম এই হোমওয়ার্কটা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ফোর্স। ডাইমেনশন অফ ফোর্স। আমি আগেও করতে দিয়েছিলাম, আমি শুধুমাত্র বলে দিচ্ছি, কিন্তু তোমরা ইউনিট এবং ডাইমেনশনটা বের করবে। এবং আর একটা তোমাদের কাজ হচ্ছে, ঠিক আছে আমি ওটা করিয়ে দিচ্ছি। সেকেন্ড যে কাজটা বলছিলাম সেটা আমি এখানেই করিয়ে দিচ্ছি। দেখো ফোর্সের ইউনিট কি তোমরা বের করবে, যেটা একটা পাবো ইউনিট কি? নিউটন। এটা হচ্ছে এসআই ইউনিট। এবং সিজিএস ইউনিটটা কি? সিজিএস ইউনিটটা হচ্ছে কি? ডাইন। এই যে দুটো ইউনিট পেলাম, এই দুটো ইউনিটকে বলা হয় আমার অ্যাবসলিউট ইউনিট। দুইভাবে ফোর্সের ইউনিটকে আমরা লিখতে পারি। একটা হচ্ছে কি অ্যাবসলিউট ইউনিট, সেটা কি যে নিউটন এসআই ইউনিট, এবং সিজিএস ইউনিট হচ্ছে কি ডাইন। এই দুটো হচ্ছে কি ফোর্সের অ্যাবসলিউট ইউনিট। এছাড়াও ফোর্সকে আরেকটা ইউনিট দিয়ে আমরা ফোর্সের আরেকটা ইউনিট আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিটটা কি? গ্র্যাভিটেশনাল ইউনিট হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে 1 কেজি ফোর্স বা 1 কেজি ওয়েট বলা হয়, এবং সিজিএস ইউনিটটা কি 1 গ্রাম ফোর্স বা 1 গ্রাম ওয়েট বলা হয়। এখন এই যে 1 গ্রাম ওয়েট কাকে বলে এবং 1 কেজি ওয়েট কাকে বলে, তার ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। দ্য ফোর্স with which the earth attracts a body of mass 1 gram towards its center is called 1 gram force. আমরা জানি প্রত্যেক বস্তুকে, এটা যদি পৃথিবী হয়, প্রত্যেক বস্তুকে পৃথিবী কি করে? তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা। এখন 1 গ্রাম ভরের একটা বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাকে বলা হয় 1 গ্রাম ফোর্স। এবং 1 কেজি ভরের, এখানে 1 গ্রাম না রেখে যদি 1 কেজি বস্তু রাখি, তাহলে 1 কেজি ভরের, এখানে ধর 1 কেজি একটা বস্তু আছে, 1 কেজি ভরের বস্তুকে যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় 1 কেজি ফোর্স। বোঝা গেছে ডেফিনেশন দুটো? এই দুটো হচ্ছে কি ফোর্সের গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে ফোর্সের গ্র্যাভিটেশনাল ইউনিট যদি আমি জিজ্ঞেস করি, তখন কি বলতে হবে? সিজিএস ইউনিট হচ্ছে 1 গ্রাম ফোর্স এবং এসআই ইউনিট হচ্ছে 1 কেজি ফোর্স। একইভাবে আমি জিজ্ঞেস করতে পারি বা পরীক্ষায় আসতে পারে যে 1 নিউটন ফোর্স কাকে বলে বা 1 ডাইন ফোর্স কাকে বলে। তার জন্য 1 নিউটন এবং 1 ডাইনের যে এক্সপ্রেশনটা আছে আমাকে সেটা বের করতে হবে। ওই যে ইউনিট বের করতে বললাম, যেটা হোমওয়ার্ক দিলাম, সেটা করলেই তোমরা বুঝতে পারবে। 1 নিউটনের অর্থ হচ্ছে 1 নিউটন, এটার অর্থ হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকেই বলা হয় নিউটন। তাহলে 1 নিউটন ফোর্সকে আমরা কিভাবে ডিফাইন করব? দেখো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, যে ফর্মুলাটা একটু আগেই পড়লাম, এফ ইজ ইকুয়াল টু এম এ। আমি 1 নিউটন ফোর্সকে ডিফাইন করতে চাইছি, মানে কি করতে চাইছি? 1 নিউটন ফোর্সের পরিমাণটা জানতে চাইছি। তাহলে 1 নিউটন ফোর্স কাকে বলবো? এম ইজ ইকুয়াল টু যদি 1 কেজি হয় এবং এ অর্থাৎ অ্যাক্সিলারেশনটা যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু কী পাবো? 1 নিউটন। তাহলে 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই, 1 কেজি ভরের কোনো বস্তুতে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে যে পরিমাণ ফোর্সের দরকার সেটা হচ্ছে কি 1 নিউটন। দেখো সেটাই বলা আছে এখানে। The force that acts on a mass 1 kg and produce an acceleration of 1 meter per second square is called
1 নিউটন। একইভাবে আমরা ডাইনকে ডিফাইন করতে পারি কিভাবে? ডাইন কিভাবে পাবো আমরা? 1 ডাইন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা সমস্ত কিছু সিজিএস ইউনিটে লিখব। 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে গ্রামটা কিসের ইউনিট? ম্যাসের ইউনিট। এবং সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিসের ইউনিট? অ্যাক্সিলারেশনের ইউনিট। তাহলে 1 গ্রাম ভরের যদি বস্তু নিই, আগের 1 কেজি যে বস্তু ছিল সেটার পরিবর্তে যদি আমরা 1 গ্রাম ভরের বস্তু নিই, তাহলে যে বল, এরপর একে ধরো এফ বল দিচ্ছি, বল দিলে কি হবে? এর বেগ বাড়বে, স্থির অবস্থা থেকে চলতে শুরু করবে। এবার এখানে আমি ত্বরণ সৃষ্টি করতে চাই কত? 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে গেলে আমাকে যে বল লাগবে সেই বলটা কত? 1 ডাইন। ওকে, তাহলে অ্যাবসলিউট ইউনিট এবং গ্র্যাভিটেশনাল ইউনিটের ডেফিনেশনটা কীভাবে দেবো সেটা আমরা শিখতে পারলাম। 1 নিউটন কাকে বলবো? 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল লাগবে সেটা হচ্ছে 1 নিউটন। 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগবে সেটা হচ্ছে কি? 1 ডাইন। একইভাবে গ্র্যাভিটেশনাল ইউনিট দুটোর সংজ্ঞা যদি বলি তাহলে কিভাবে বলবো? 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে কি? 1 কেজি ফোর্স। এবং 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে কি? 1 গ্রাম ফোর্স। এখন আমাকে বের করতে হবে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। এর আগে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক বের করেছিলাম। এখানে আমরা ডিরেক্টলি নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটা বের করব। দেখো আমরা কি জানি? 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেজিকে যদি আমি গ্রামে করি তাহলে 1 কেজি সমান কী হয়? 1000 গ্রাম। তাহলে কেজির জায়গায় আমি লিখতে পারি 1000 গ্রাম। 1 মিটার সমান কি? 100 সেন্টিমিটার। তাহলে মিটারের জায়গায় লিখতে পারি 100 সেন্টিমিটার। আর 1 সেকেন্ড সময়ের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট দুটোই হচ্ছে কি? সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কোয়ারের জায়গায় কি থাকলো? সেকেন্ড স্কোয়ারই থাকলে। তাহলে দেখো এখানে কি হচ্ছে? 10 টু দি পাওয়ার কিউ এবং এখানে 10 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা কি বলি বললাম? ডাইন। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটাই হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে রিলেশন। ওকে, আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আমরা দুই ধরনের ফোর্সের কথা জানব। নাম্বার 1 হচ্ছে ইম্পালস এবং নাম্বার 2 হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালস কি এবং ইম্পালসিভ ফোর্স কি? ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স সম্পর্কে জানব। ইম্পালস কথার অর্থ কি? ইম্পালস হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট ফোর্স, একই অ্যামাউন্টের ফোর্স, এবং সেই ফোর্সটা কোনো একটা বস্তুর উপর যে সময় ধরে অ্যাপ্লাই করছি আমরা, সেই দুটোর যে গুণফল সেটাকে আমরা বলবো কি? ইম্পালস। ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটার ওপর কি টি সময় ধরে আমরা এফ বল প্রয়োগ করছি। তাহলে ইম্পালসকে আমরা কি দিয়ে সাইন দিয়ে লিখি? জে সাইন দিয়ে লিখি। তাহলে ইম্পালস জে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ ইন্টু টি। যদি একটা বস্তুর ওপর একটা কনস্ট্যান্ট ফোর্সের অর্থ হচ্ছে আমরা একই অ্যামাউন্টের ফোর্স কিছু সময় ধরে প্রয়োগ করছি। তাহলে এফ ফোর্স যদি আমরা টি সময় ধরে প্রয়োগ করি তাহলে ইম্পালস জে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এফ ইন্টু টি। ওকে, তাহলে ইম্পালস কীভাবে ডেফিনেশন দেবো? ইম্পালস অফ এ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অন এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য টাইম ইন্টারভাল ডিউরিং হুইচ ইট অ্যাক্টস অন এ বডি। এটা হচ্ছে কি? ইম্পালস। তাহলে ইম্পালসের ফর্মুলাটা আমরা কীভাবে বের করতে পারি? দেখো, ফোর্স
এ ফিজিক্যাল টু আমরা কি পড়েছিলাম, এম এ। এটা কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কী জানি, প্রথমে ধরো ভেলোসিটি বস্তুর ইউ ছিল এবং টি সময় পর বস্তুর ভেলোসিটি যদি বেড়ে টি ভি হয় তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আমরা এ ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা বসালাম, তাহলে এ ফিজিক্যাল টু আমরা কি পাবো, এ ফিজিক্যাল টু পাবো, মানে ব্র্যাকেট আছে একটা, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এ ফিজিক্যাল টু পেলাম এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখন আমরা জে বের করার জন্য কি দরকার, জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু টি। তাহলে দেখো এফ ইন্টু টি, এখানে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো, এফ ক্রস মাল্টিপ্লিকেশন করে কি পাচ্ছি আমরা, এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু কী হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। ভেক্টর সাইন দিয়ে যদি লিখি তাহলে এফ ভি এবং ইউ এগুলোর মাথায় কী হবে, ভেক্টর সাইন হবে। তাহলে এফ ইন্টু টি মানে ফোর্স ইন্টু টাইম, এটাকে কী লিখতে পারি আমরা, ইম্পালস জে। তাহলে জে ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম, জে ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, সেটা এখানে প্রুফটা করা আছে। তাহলে দেখো ইম্পালস জে ইজ ইকুয়াল টু পাচ্ছি এম ভি মাইনাস এম ইউ। এম ভি মাইনাস এম ইউ এর অর্থ কী, এম ভি মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম, এম ইউ মানে হচ্ছে কি ইনিশিয়াল মোমেন্টাম, অর্থাৎ ইম্পালস জে ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি, চেঞ্জ ইন মোমেন্টাম। দেখো এখানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কিন্তু নয়। এ ফিজিক্যাল টু কি, এ ফিজিক্যাল টু হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি থাকে এফ যখন বের করি, কিন্তু যেটা কি যেহেতু এখানে টি দিয়ে গুণ হয়ে যাচ্ছে সেহেতু এইখানে টিটা থাকছে না। সো ইম্পালস জে ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, force F is equal to rate of change in momentum and impulse J is equal to change in momentum। এই রিলেশন টার্মটা আমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, প্রুভ করতে দিতে পারে যে শো দ্যাট ইম্পালস J is equal to change in momentum। কোশ্চেনটা লিখে দিয়েছি এখানে, এটা আসতে পারে পরীক্ষায়, এখান থেকে এই অবধি করতে হবে আমাকে প্রুফটা, যেমনভাবে দেখালাম। একইভাবে তোমাদের এখানে হোমওয়ার্ক থাকছে ইম্পালসের ইউনিট এবং ডাইমেনশন বের করা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমরা বের করবে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ইম্পালস। এটা তো গেল ইম্পালস। নেক্সট আমরা দেখব ইম্পালসিভ ফোর্স কি, হোয়াট ইজ ইম্পালসিভ ফোর্স। এই জিনিসটা তোমরা লক্ষ্য করে থাকো, আমরা ক্রিকেট খেলি, ক্রিকেটে যখন বলকে আমরা আঘাত করি ব্যাটের দ্বারা, যদিও ছবিটা ভালো হচ্ছে না খুব একটা, যখনই আমরা ব্যাটের দ্বারা বলকে আঘাত করি দেখো ব্যাটের সঙ্গে বলের যে সংঘর্ষের সময়, সেই সময়টা টিটা কি আমরা ধরতে পারি প্রায় জিরোর কাছাকাছি, খুব কম সময়ের জন্য সংঘর্ষ হয়। বা একটা দেয়ালে যখন আমরা একটা পেরেক ঢোকাতে চাই, যখন আমরা হাতুড়ির সাহায্যে, এদিকে মারবো না, এভাবে মারলে ঢুকবে না পেরেকটা, কীভাবে মারতে হবে আমাকে, এরকম হবে হাতুড়ি ছবিটা অ্যাকচুয়ালি। তাহলে এভাবে যখন আমরা মারবো, এটা আরও ভালো করতে চাইলে নিচের দিকে হবে, হাতুড়ির যে হ্যান্ডেলটা সেটা নিচের দিকে হবে। সো এইভাবে যখন আমরা হাতুড়ি দিয়ে পেরেকটাকে মারতে চাইবো তখন কি যে সময়ের জন্যেই পেরেকের সঙ্গে হাতুড়ির সংঘর্ষ হয় সেই সময়টা কি খুব নগণ্য, জিরোর কাছাকাছি ধরতে পারি। এরকম যদি ফোর্স কোনো বস্তুর ওপর অ্যাপ্লাই হয় তখন সেই ফোর্সটাকে আমরা বলি কি ইম্পালসিভ ফোর্স। ফোর্সের মান এফের মানটা কি খুব বেশি, একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স আমরা অ্যাপ্লাই করছি কোনো একটা অবজেক্টের ওপর, কিন্তু কত সময়ের জন্যে, খুব কম সময়ের জন্যে, এরকম ফোর্সকে আমরা কি বলি ইম্পালসিভ ফোর্স। ওকে, সো ইম্পালসিভ ফোর্সটা কি এখানে দেখো ডেফিনেশন দেয়া আছে, ইম্পালসিভ ফোর্স ইজ এ লার্জ ফোর্স দ্যাট অ্যাক্টস অন এ বডি ফর এ ভেরি শর্ট ইন্টারভ্যাল অফ টাইম প্রডিউসিং এ ফাইনাইট চেঞ্জ অফ ইটস মোমেন্টাম। মোমেন্টাম চেঞ্জ হয়তো বলটা যখন আসে ব্যাটের কাছে তখন যে মোমেন্টাম নিয়ে আসে
ফিরে যায় তখন তার মোমেন্টাম আলাদা হয়, তাহলে মোমেন্টামে চেঞ্জ হচ্ছে। Although displacement of the body during the action of the force remains negligible, ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি কী হয়, প্রায় নেগলিজিবল হয়। তাহলে ইম্পালসিভ ফোর্স কাকে বলবো, যদি একটা হিউজ অ্যামাউন্টের অফ ফোর্স যদি খুব শর্ট টাইম ইন্টারভ্যালের জন্য কোনো বস্তুর উপর অ্যাপ্লাই হয়, তাহলে সেই ফোর্সকে আমরা বলবো কি, ইম্পালসিভ ফোর্স। এক্সাম্পল আমি আগেই বলেছি কি, হোয়েন এ ব্যাটসম্যান, এখানে দুটো নিচে এক্সাম্পল দেওয়া আছে দেখো, হোয়েন এ ব্যাটসম্যান হিটিং এ ক্রিকেট বল, দ্য ডিউরেশন অফ দ্য কন্ট্যাক্ট বিটুইন দ্য বলস অ্যান্ড দ্য ব্যাট ইজ ভেরি স্মল, দ্য ফোর্স উইথ হুইচ দ্য ব্যাট স্ট্রাইকস দ্য বল ইজ অ্যান ইম্পালসিভ ফোর্স। তাহলে যে ফোর্স নিয়ে ব্যাটটা বলটাকে আঘাত করলো সেই ফোর্সটা কি, ইম্পালসিভ ফোর্স। বা যখন একটা নেল, when nail is struck by a hammer, the duration of the contact between the nail and the hammer is very short. The force with which the nail is struck by the hammer is called impulsive force. তাহলে এখানে এই দুটো যে ফোর্স, সেই ফোর্সগুলোকে আমরা কি বলি, ইম্পালসিভ ফোর্স। তাহলে দেখো ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ইম্পালসিভ ফোর্সটাকে আমরা ফোর্স হিসাবে বিবেচনা করতে পারি, একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স স্মল অ্যামাউন্ট অফ টাইমের জন্য কাজ করছে, সেটা হচ্ছে কি, ইম্পালসিভ ফোর্স। বাট ইম্পালসটা কিন্তু ফোর্স নয়, ফোর্স ইন্টু টাইম। ফোর্স এবং টাইমের যে গুণফল, কোনো একটা বস্তুর উপর টি সময় ধরে যদি এফ বল কাজ করে, তাহলে এফ ইন্টু টি, এইটা হচ্ছে কি ইম্পালস। সেখানে ইম্পালসিভ ফোর্সের ইউনিটের সঙ্গেই সমান হয়, ইউনিট ডাইমেনশন, কিন্তু ইম্পালসের ইউনিট ফোর্সের ইউনিটের সঙ্গে সমান হয় না। ইম্পালসের ইউনিট কিসের সঙ্গে সমান হবে, ফোর্সের ইউনিট ইন্টু টাইমের ইউনিটের সঙ্গে সমান হবে। ওকে, আশা করি বোঝা গেছে ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স বলতে আমরা কি বুঝি। তো আজকের ভিডিওতে এ অবধিই থাক। পরের দিন আমরা যে নিউটন সেকেন্ড ল পড়লাম, এফ ইজ ইকুয়াল টু এম এ, সেই ফর্মুলা থেকে কিছু অঙ্ক করব এবং এই চ্যাপ্টারের যে বাকি পার্টটা আছে সেটা আমরা আলোচনা করব। নেক্সট পার্টে আমাদের বেশিরভাগটাই প্রবলেম সলভ করতে হবে। তো আজকের ভিডিওতে তোমরা থিওরিটা ভালো করে ক্লিয়ার করো, নেক্সট ভিডিওতে আমরা প্রবলেমগুলো সলভ করব এবং বাকি যে থিওরি পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।